আচ্ছা, দেখেন ফার্সি ভাষার প্রতিটি ক্রিয়ামূলের দুটি মূল রূপ আছে। অর্থাৎ ফার্সি ভাষার যে মাজদারের দুটি মূল রূপ আছে। একটি হলো অতীতকালীন মূল রূপ বা বনু মাজি, বন এ মাজি, আর অন্যটি হলো বর্তমানকালীন মূল রূপ বা বনু মুজারে। অর্থাৎ ফার্সি ভাষায় যে মাজদার আছে, মাজদারের দুইটা রূপ আছে, একটা হচ্ছে বনু মাজি, একটা হচ্ছে বনু মুজারে। বুঝে আসছে? ওকে, এখন দেখেন আমরা দেখি অতীতকাল বা পাস্ট টেন্স ফেলে মাজি যেটাকে বলে, ঠিক আছে, যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে মাজি বা গুজাসতে বলে, পাস্ট টেন্স আর কি। এটা যেটা পাস্ট রুট, এটা হচ্ছে দেখেন ওই যে বনু মাজি, যেটা বনু মাজি, এটার ইংলিশ হচ্ছে পাস্ট রুট, ঠিক আছে, অতীতকালীন মূল রূপ। ওকে, বনু মাজি বা পাস্ট রুট। এটা কিভাবে আমরা চিনবো? খেয়াল করেন, মাজদারের শেষে নুন অক্ষরটি বাদ দিলেই মাজির মূল রূপ বা বনু মাজি পাওয়া যায়। কি ঠিক আছে? তাহলে কি বলতেছে, মাজদারের শেষে যে নুন আছে না, এই যে এখানে নুন দেখছেন, এই যে নুন দাল, এইটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে যেটা থাকবে সেটাকে বনু মাজি বলে। কি বলে? বনু মাজি। যেমন দেখেন মাজদার, উদাহরণ দেখেন, মাজদার রাফতান, এটা মাজদার, এটা বনু মাজি হচ্ছে রাফত। এই দেখেন এখানে নুনটা আমরা বাদ দিয়ে দিছি। কি দিয়ে দিছি? বাদ দিয়ে, এই যে বনু মাজি। অমাদান অর্থাৎ নুন, দেখেন শেষে হচ্ছে কি অমাদ, কি অমাদ। আল্লাহ এখানে অর্থ হয়ে গেছে, এটা লিখতে হবে পিডিএফ আছে। খুরদান এটা একটা মাজদার। দেখেন তো মাজদার কিভাবে, দেখেন শেষে তানুন আছে, শেষে দালনুন আছে, শেষে দালনুন আছে, তাই না? যে কোনো শব্দের শেষে যদি তানুন দালনুন থাকে তাহলে এটা কি হয়? মাজদার। তার মানে বলছি বনু মাজি পেতে হলে আপনাকে কি করতে হবে? শুধু নুনটা বাদ দিতে হবে। কি নুন বাদ দিছি না আমরা? দেখেন এখানে বাদ দিছি না? তাহলে রাফ, অমাদ, খুর, দশ, এগুলোকে বলবো কি আমরা? বনু মাজি। কি বলবো? বনু মাজি। তাহলে আমরা কি দেখেন, মাজদার থেকে যদি আমরা নুন বাদ দেই তাহলে কি পাওয়া যায়? বনু মাজি। বনু মাজি। নুন নবী কি পাওয়া যায়? নুন নবী বনু মাজি। বনু মাজি। ওকে, জি উস্তাদ, এইটুকু মনে রাখবেন। হ্যাঁ, এইটুকু মনে রাখবেন। তাহলে আমরা এখানে এটা পড়ে আসলাম যে মাজদার থেকে নুন বাদ দিলে, আমরা শেষের যে নুনটি অক্ষরটি বাদ দিলে মাজির মূল রূপ বা বনু মাজি পাওয়া যায়। এই যে ওকে, এখন দেখেন শেনসে, এইটা দেখেন শেনসে। শেনসে কাকে বলে? দেখেন শেনসে হলো শব্দটা হচ্ছে শেনসে, এই যে এখানে আছে শেনসে। শেনসে হলো ফার্সি ব্যাকরণের এমন কিছু নির্দিষ্ট ব্যক্তিবাচক প্রত্যয় বা বিভক্তি যা কোনো ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে কি? কাজ, ক্রিয়ার শেষে যুক্ত হয়ে ক্রিয়ার কর্তা বা ও বচন নির্দেশ করে। অর্থাৎ ক্রিয়ার শেষের যে অংশটি দেখে বোঝা যায় কাজটি কে করেছে, আমি, তুমি, সে, আমরা, তোমরা নাকি তারা কাজটি করেছে তা বোঝা যাবে। তাহলে তাকে কি বলে? শেনসে বলে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন আমি আপনাদেরকে বললাম, কোথায় আমার ছবি করি, আমাকে দেখা যায়, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। ধরেন আমি যদি বলি ভাত খেয়েছি, এইটা দ্বারা এই যে খেয়েছি যদি বলি তাহলে আপনি কি বুঝেন? আমি বুঝতেছেন না তুমি বুঝতেছেন না তারা বুঝতেছেন? আমি না? আমি যদি বলি ভাত খেয়েছো, খেয়েছো বললে আপনি কি বুঝেন? তুমি। তাহলে এই যে ছো, এইটা হচ্ছে শেনসে, ছি এইটা হচ্ছে শেনসে। তাহলে এই যে ছি, এই ছি দিয়েই আপনি বুঝতেছেন কাজটা কে করছে? আমি। যখন আপনি বলছেন করেছো, খেয়েছো, যখন ছো বলতেছেন তখন আপনি কি বুঝতেছেন? এই ছো দিয়ে আপনি কি বুঝতেছেন? কাজটা কে করছে? তুমি, তাই না? তাহলে এমন বিভক্তি যেটা আপনার বাক্যের এই ফেলের শেষে, মানে ক্রিয়ার শেষে আসলে আমরা বুঝতে পারি কাজটা কে করছে, অর্থাৎ কর্তাকে, সেটা আমরা বুঝতে পারি। নুন নবী বুঝে আসছে? জি উস্তাদ। যেমন আমি যদি বলি গিয়েছি,
এখন যদি বলে গিয়েছি, গিয়েছি বললে আপনি কে গিয়েছে বলেন তো? আমি 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 বুঝাইতেছে না? জি হ্যাঁ, আমি যদি বলি গিয়েছো, তাহলে এখানে আমি তুমি না সে বুঝায়? তুমি বল, তুমি বুঝাইতেছে। এটা তুমি বুঝাবে। হ্যাঁ, তুমি বুঝাইতেছে কেন? ওই যে ছো, যে এইটা হচ্ছে সেনসে, এটা হচ্ছে আপনার এইটা কর্তা নির্দেশ করতেছে তুমি, ঠিক আছে? তাহলে ফার্সিতে এই ধরনের সেনসে আছে। কি আছে? ফার্সিতে এই ধরনের সেনসে আছে। অর্থাৎ কাজটার শেষে আসলে আপনি বুঝতে পারবেন যে কাজটা কে করছে, এটাকে আমি করছে না তুমি করছো না সে করছে। এখানে আমাদের পিডিএফে দেখেন এইটাই আছে যে ক্রিয়ার শেষের যে অংশটি দেখে বোঝা যায় কাজটি কে করেছে। আমি, তুমি, সে, আমরা, তোমরা নাকি তারা কাজটি করেছে তা বোঝা যাবে। তাহলে তাকে কি বলে? সেনসে বলে। এখন আসেন, ফার্সি ভাষায় মাজির 6টি এবং মুজারের 6টি। মাজি মানে অতীতকাল, মুজারে মানে বর্তমান বা ভবিষ্যৎকাল। তাহলে ফার্সি ভাষায় মাজির 6টি সেনসে আছে, মুজারের 6টি সেনসে আছে। ওকে, দেখেন সেনসে হয় মাজি, মাজির সেনসে। এই যে পার্সন, ইংলিশে এটাকে পার্সন বলে, নাম্বার হচ্ছে বচন, বচন নির্দেশ করতেছে, ঠিক আছে? এইটা সেনসে, এটা উদাহরণ দিচ্ছি। দেখেন পার্সন, ফার্স্ট পার্সন, নাম্বার হচ্ছে আমি, এক বচন। এটা সেনসে হচ্ছে জবর মিম, অর্থাৎ আপনার ক্রিয়ার শেষে একটা জবর মিম যুক্ত হবে। যেমন দেখেন রাফতাম, দেখেন এই মিমটা আসছে আর এই জবরটা মিমের আগের যে শব্দ সেটার উপরে চলে যাবে। কি বললাম? রাফতাম, ঠিক আছে? রাফতাম, ফার্স্ট পারসন, ঠিক আছে? আমরা, নাম্বার হচ্ছে বহুবচন, এটা হচ্ছে জের ইয়া মিম, রাফতিম। এই যে এগুলো কিন্তু সেনসে, জবর মিম, জের ইয়া মিম। সেকেন্ড পারসন, তুমি, এক বচন, জের ইয়া, রাফতি। সেকেন্ড পারসন, তোমরা, বহুবচন, জের ইয়া দাল, রাফতিদ। তারপর দেখেন থার্ড পারসন, পাস্ট, অতীতকালের জন্য, সে, এক বচন, বনু মাজি। এই বনু মাজি দেখেন, এই থার্ড পারসন যে সিঙ্গুলার যেটা, সেটার মধ্যে বনু মাজি, যেটা এই যে মুজারে থেকে, মাজদার থেকে আমরা বাদ থাকবে, সেটা ওই থার্ড পারসন এর জন্য আমরা এইটাই ব্যবহার করব, ঠিক আছে? সেনসে, এখানে কোনো নির্দিষ্ট কোনো সেনসে নাই, ঠিক আছে? এটা বনু মাজি, বুঝে আসছে? থার্ড পারসন তারা, বহুবচন যেটা, এটা হচ্ছে জবর নুন দাল, যেমন রাফতান, রাফতান, তারা গিয়েছে। তাহলে এগুলো হচ্ছে সেনসে, এগুলো আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে সেনসে মাজি, আর এটা হচ্ছে সেনসে হয় মুজারে, সেনসে হয় মুজারে, সেমি সেনসে মুজারে, সেনসে মাজি সেম। শুধুমাত্র থার্ড পারসনে গিয়ে দেখেন একটু পার্থক্য। থার্ড পারসনে হবে বনু মাজি, কিন্তু মুজারের মধ্যে থার্ড পারসন যেটা প্রেজেন্ট, সেটার মধ্যে বনু মাজি না হয়ে হবে কি জবর দাল, আর বাদ বাকি সব ঠিক আছে। বুঝে আসছে? দেখুন মিরাবাদ, কি হবে? মিরাবাদ। বুঝে আসছে? নুনবী, নুনবী, এগুলো কিন্তু এখন এখন বুঝে আসতেছে না। ব্যবহারগুলো যখন আমরা পড়বো তখন আপনাদের বুঝে আসবে, ঠিক আছে? এখানে মাজদারটা পরিবর্তন হয়ে গেছে নাকি? এগুলো মাজদার থেকে কিন্তু পরিবর্তন হইতেছে, ঠিক আছে? যেমন দেখেন রাফতাম, এটার অর্থ কি? আমি গিয়েছি। এখানে তো আমি, আমি মানে কি ফার্সিতে? মান না? মান, হ্যাঁ। কিন্তু এখানে কি মান আমি বলছি? মান রাফতাম বলছি? কিন্তু আমি রাফতান বলছি, আমি বললাম আমি গিয়েছি। কিভাবে আমি চিনলাম? এই যে সেনসে, এই যে মিমের কারণে আমি চিনতে পারলাম। যেমন আমি যদি বলি গিয়েছি, এই ছিয়ের কারণে আমি বুঝতেছি, এই ফার্সিতে মিমের কারণেও আমি অর্থ নিব। বুঝে আসছে? এগুলো আমরা সামনে যখন ব্যবহার করব, প্রয়োগ করব, এই যে এখানে প্রয়োগ করব আমরা, এই যেগুলোতে এই যে প্রয়োগ করব, তখন আপনাদের ওই যে দেখেন সেনসে, তখন আপনাদের এগুলো ক্লিয়ার হবে। কিন্তু এগুলো আমি বিক্ষিপ্তভাবে আপনারা এখন জিনিসগুলো বুঝে নেন, ঠিক আছে? সেনসে কাকে বলে। এরপর আজকে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে এইটা, টু বি ভার্ব। ইংলিশে যেরকম টু বি ভার্ব আছে না, ফার্সিতেও টু বি ভার্ব আছে। এই দেখেন টু বি ভার্ব হচ্ছে এগুলো, হাসতাম, হাসতিম, হাসতি, হাসতিন, আস্ত অথবা হাস্ত, হাসতাম, ঠিক আছে? দেখেন হাসতাম, আমি আছি বা আমি হই। হাসতিম, আমরা আছি বা আমরা হই, এই দেখেন আই অ্যাম। হাসতি, তুমি আছো বা তুমি হও, ইউ আর। হাসতি, তোমরা আছো বা তোমরা হও, ইউ আর। আস্ত অথবা হাস্ত, সে আছে বা সে হয়, হি ইজ বা শি ইজ।
হাস্তান তারা আছে বা তারা হয়, দে আর। তাহলে এই যে হাস্তাম, হাস্তিম, হাস্তি, হাস্তিত, আস্ত অথবা হাস্ত, হাস্তান, এগুলো হচ্ছে ফার্সি টু বিভাগ। কি ভার ভাই? ফার্সি টু বিভাগ। এইটা হচ্ছে অর্থ। ইংলিশে আমরা এটাকে বলি এইভাবে, আই এম, উই আর, ইউ আর, ইউ আর, শি বা শি ইজ বা হি ইজ, দে আর। বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, ননবে জি, ফার্সি স্যার। টু বি ভার্ব এটা। এখন ফার্সি টু বি ভার্বের যে নেগেটিভ যে রূপটা সেটা দেখেন, নিস্তাম আমি নেই বা আমি নই, নিস্তিম আমরা নেই বা আমরা নই, নিস্তি আর তুমি নেই বা তুমি নও, নিস্তি তোমরা নেই বা তোমরা নও, নিস্ত সে নেই বা সে নয়, নিস্তিত তারা নেই বা তারা নয়। আই এম নট, উই আর নট, ইউ আর নট, ইউ আর নট, হি ইজ নট, শি ইজ নট, দে আর নট। তাহলে এটা হচ্ছে টু বি ভার্বের নেগেটিভ রূপ ফার্সি। বুঝে আসছে ভাই? জি স্যার। ওকে, এখন দেখেন এই যে আস্ত এবং হাস্ত পড়ছেন না, এখানে সে আছে বা সে হয়, এই আস্ত এবং হাস্তের মধ্যে একটু পার্থক্য আছে। নোট, আস্ত সাধারণত কোনো কিছুর গুণ বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, আর হাস্ত কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বোঝাতে বেশি ব্যবহৃত হয়। বুঝে আসছে? জি। বুঝে আসছে? ওস্তাদ যদি একটু একটা উদাহরণ, জি, দুই একটা উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণ সামনে আসবে, আমরা পড়বো। যেমন আচ্ছা ধরেন মানে হাস্ত সাধারণত মানুষের আচ্ছা, ক্ষেত্রে ধরেন, আর এই ধরেন আমি যদি বলি মান হাসতাম, কি আমি হই। আমি হই। আমি আছি বা আমি হই, এটা কি একটা অস্তিত্ব বুঝাইতেছে না? আপনার অস্তিত্ব জানান দিচ্ছে না? জি। অস্তিত্ব জানান দিচ্ছে। আমি যদি বলি তু হাসতে, তার মানে কি তুমি আছো বা তুমি হও, তাহলে এটা কি আপনার অস্তিত্ব জানান দিচ্ছে না? আপনার উপস্থিতি জানান দিতেছে না? জি। তাহলে এখানে আমরা কি বলছি দেখেন, হাস্তের দেখেন, জি জি। হাস্ত কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বোঝাতে বেশি ব্যবহৃত হয়, আর আস্ত হচ্ছে সাধারণ কোনো কিছু গুণ বা অবস্থা বোঝাতে ব্যবহার হয়। যেমন দেখেন আপনার ধরেন এসমে উ, যেমন এসমে শুভ তানভীর আস্ত, আপনার নাম তানভীর। আস্ত এটা কিন্তু আপনার একটা অবস্থা বুঝাইতেছে, আপনার নামের অবস্থা বুঝাইতেছে, ঠিক আছে? আপনার একটা অবস্থা বুঝাইতেছে। এখানে কিন্তু আপনার উপস্থিতি বা অস্তিত্ব জানান দিতেছে না। বুঝতে পারছেন? যেমন দার কিফে মান দো তো কি, আচ্ছা এটা না, আমরা একটা উদাহরণ দেই, দাঁড়ান। এই ক্ষেত্রে আপনি আস্ত ব্যবহার করবেন, আর হাস্ত হচ্ছে কোনো কিছু অস্তিত্ব বুঝাইতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা কথা। জি, বলছি এখানে তো এই হাসতাম, হাসতি যেগুলো আছে, এগুলো উই আর, ইউ আর এরকম প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কি আলাদা রকম কিছু হয়? যেমন উই ওয়ার, ইউ ওয়ার এগুলোর ক্ষেত্রে না হয়, কিন্তু ওগুলো হচ্ছে যে দরাত হয়ে যাবে, আমার আছে, তোমার আছে, ওগুলো আমরা পরে পড়বো। আচ্ছা, ঠিক আছে। তারপর 10টা আমার ছিল, ঠিক আছে, ওগুলো আমরা পরে বলবো। তো ঠিক আছে, আজকে আপনারা এই পর্যন্ত, পেজ নাম্বার হচ্ছে 6, এই তিনটা টু বি ভার্ব, সেনসে, আর হচ্ছে মাজদার বা ক্রিয়ামূল, এই 3 পৃষ্ঠা আপনারা একটু ভালো করে ধারণা নিয়ে এসেন। আমরা আগামী ক্লাসে ফার্সি ভাষা অতীতকালকে প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়, এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, আমাদের বেশি জি